নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের গল্প তারাও আসে, লেখক মানবেন্দ্র পাল। এই রকম একটা বিভৎস দৃশ্য দেখতে আসার ইচ্ছে আমার মোটেও ছিল না। এলাম শুধু আমার বন্ধু পশুপতির একান্ত অনুরোধে। থানার ওসি রামেন্দু মজুমদারের সঙ্গে আমার বেশ আলাপ ছিল। ওকে বললাম, আমার এক বন্ধুর খুব ইচ্ছে ডেড বডিটা একবার দেখে। আপনার আপত্তি না থাকলে ওকে নিয়ে আপনার সঙ্গে যাই। রামেন্দুবাবু চোখ ছোট করে হেসে বললেন, ওই রকম একটা বাজে লোকের ডেড বডি দেখতে কারো ইচ্ছে করে? বললাম, আসলে আমার বন্ধুটি ওইসব নিয়ে অল্প স্বল্প চর্চা করে কিনা সাধুজিকে ও চিনত। তার মানে আপনার বন্ধু ওইসব প্রেত চর্চা করেন? হ্যাঁ, ওটা ওর এক ধরনের শখ আর কি। বেশ, নিয়ে আসুন, আধ ঘন্টার মধ্যে আমরা স্টার্ট করব। পশুপতি, যাকে বলে নিপাট ভালো মানুষ, বিয়ে থাও করেনি, আত্মীয় বলতে তেমন কেউ নেই। শহরের একটেরে একটা পুরনো দোতলা বাড়ির নিচের তলায় থাকে। দোতলায় থাকে ভাড়াটে। বাড়িটা তার পিসিমার কাছেই ও মানুষ হয়েছে। পিসিমার মৃত্যুর পর তার মোটা রকম সম্পত্তি পেয়েছে বটে, কিন্তু পিসিমার অভাবটা সে মর্মে মর্মে বোঝে। বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতা তার নেই। এতদিন যা কিছু তার দরকার সব পিসিমাই করে দিতেন। আজ পিসিমার অভাবে সে লক্ষ্মী ছাড়া না হলেও ছন্ন ছাড়া। ভাগ্যিস দোতলায় ভাড়াটে ছিল, তাই দরকারের সাহায্য পেয়ে বেঁচে যায়। বেটেখাটো মানুষটি, ছোট করে কাটা চুল, মোটা মোটা আঙুলে চার চারটে পাথর বসানো আংটি ঝলমল করে, পরনে আধময়লা ধুতি আর গায়ে ফতুয়ার পকেট দুটো অস্বাভাবিক বড়, আর সেই পকেট দুটোয় থাকে নানা রকমের স্টোন, লোহার এক টুকরো পাত, একটা ম্যাগনিফাইং গ্লাস, একটা ছোট পেন্সিল আর একটা নোট বই। একটা প্রাইভেট কোম্পানিতে সে সামান্য মাইনের কাজ করে। এমন চাকরি না করলেও তার কিছু এসে যেত না। তবু যে সে করে সেটা ওর পিসিমার আদেশ পালনের জন্যই। তিনি বলতেন, চাকরি কখনো ছাড়বে না বাবা, সোপার্জিত অর্থের সম্মানই আলাদা, তা টাকার অঙ্ক যাই হোক না কেন। আর পিসিমা ঘড়ির কাঁটা ধরে ঠিক 9:30 অফিস রওনা করিয়ে দিতেন বলে আজও সে ঠিক 9:30 পান চিবোতে চিবোতে, পায়ে রবারের জুতো আর মাথায় ছাতা দিয়ে হেঁটে হেঁটে অফিস যায়। হেঁটেই যায়, কেননা পিসিমা তাকে যথাসম্ভব ট্রামে বাসে চড়তে নিষেধ করেছিলেন। অফিসে প্রায়ই 5 জনে ঝাঁপিয়ে পড়ে, পশুপতিদা আমার হাতটা দেখে দিন। পশুপতি কাউকে ফেরায় না। পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাসটা বের করে এক একজনের হাত দেখে। মাঝে মাঝে নোট বইটা বের করে কী সব অঙ্ক কষে বিধান দেয়। হাত দেখা, গ্রহ নক্ষত্রের অবস্থান গণনা করা ছাড়া তার আর একটা শখ, প্ল্যানচেট করা। এই শখটা ওর বেড়েছে পিসিমার মৃত্যুর পর। হরতনের মতো কাঠের প্ল্যানচেট নয়, ও প্ল্যানচেট করে কাপ দিয়ে। মেঝেতে চকখড়ি দিয়ে একটা বড় বৃত্ত আঁকে। বৃত্তের গায়ে এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো লেখা। বড় বৃত্তের মধ্যে একটা ছোট বৃত্ত, সেখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন চা খাওয়ার একটা কাপ উল্টো করে বসিয়ে
তার উপর আলতো করে আঙুল ছুঁয়ে পরলোকগত অতি পরিচিত কোনো আত্মাকে স্মরণ করে। ঘরে তখন জ্বালিয়ে দেয় হালকা নীল আলো, কাছেই জ্বলে ধূপ, টুঁ শব্দটি নেই। একটু পরেই কাপটা নড়ে ওঠে। পশুপতি গলা খাটো করে অশ্রুরুদ্ধ কণ্ঠে জিজ্ঞেস করে, কে? পিসিমা? উত্তরে কাপটা আঙুল শুদ্ধ চলে যায় প্রথম ওয়াইয়ের কাছে, তারপর ইয়ের কাছে, তারপর এস, অর্থাৎ ইয়েস। অথচ শুনেছি পিসিমা ইংরেজি লেখাপড়ার বিন্দু বিসর্গও জানেন না। যাই হোক, এইভাবে প্রায়ই নির্জনে ঘরে বসে রাতের বেলায় পিসিমাকে ডাকত আর প্রশ্ন করে করে উত্তর জেনে নিত। যেমন কখনো জ্বর হলে জিজ্ঞেস করত, কোন ডাক্তারকে দেখাবো, কি খাবো, কিংবা অফিসের অনেকেই বেশ কিছু টাকা ডবল করার জন্য ফিক্সড ডিপোজিট করে, আমিও করব কি? প্রশ্ন করার 2 মিনিট পরেই কাপটা আঙুল সমেত প্রথমে চলে যায় ওয়াইয়ের কাছে, তারপর ইয়ের কাছে, তারপর এস। পশুপতি নিশ্চিন্ত মনে 10,000 টাকা জমা করে দেয়। একদিন পিসিমাকে ডেকে বলল, একজন তান্ত্রিক গোছের সন্ন্যাসী এসেছেন, আমি তার কাছে গিয়েছিলাম। উনি প্রতি শনিবার ওর কাছে যেতে বলেছেন। সন্ন্যাসীকে দেখলে ভয় করে, নাম করা সাধু, ওর কাছে যাব কি? উত্তর পাওয়ার আগেই নাকি লোডশেডিং হয়ে যায়। তারপর পিসিমাকে আর ডাকা হয়নি। এই সব কথাই পশুপতি আমাকে অকপটে বলে। আমার মতো বিশ্বস্ত বন্ধু ওর আর নেই। বলা বাহুল্য, আমার এই আতপাগলা বন্ধুটির কাজকর্ম, কথাবার্তা বেশ উপভোগ করি। ওর মুখেই সাধুর খবর শুনলাম। কোথা থেকে যেন এই অলৌকিক শক্তিসম্পন্ন সাধুটি এসেছেন, শহরের বাইরে আস্তানা গেড়েছেন। নাম শঙ্করানন্দ। মাঝে মাঝে বিশেষ দিনে গভীর রাতে সাধুজির কাছে কিছু লোক আসেন। ভদ্রলোকই বলা যায়। গভীর রাতে সাধুজি নাকি প্রেত নামান। যারা সেখানে যান তাদের প্রত্যেকের 3টি করে প্রশ্নের উত্তর কোনো অশরীরী আত্মার কাছ থেকে পাওয়া যায়। আমার বন্ধুটিও প্রায়ই এই প্রেত নামানো চক্রে যোগ দেয়। ওর মুখেই শুনেছি রাত 2টোর পর নির্দিষ্ট সময়ে একটা ছায়ামূর্তি ঘরের দেওয়ালে ভেসে ওঠে। তাকে যা প্রশ্ন করা হয় তার সঠিক উত্তর পাওয়া যায় সমাধিস্থ সাধুজির গলা থেকে। সাধুজির ক্রিয়াকলাপে পশুপতির আগ্রহী হওয়ার প্রধান কারণ, প্রথম যেদিন সে অনাহুত গিয়েছিল তখন ধ্যানস্থ সাধুজি নাকি চোখ বুজেই তার নাম ধরে ডেকেছিলেন, এসো পশুপতি, তোমার অপেক্ষাতেই আছি। পশুপতি তো শিউরে উঠেছিল। আশ্চর্য, সাধুজি তার নাম জানলেন কি করে? শুধু নাম জানাই নয়, তার অপেক্ষাতেই আছেন। সাধুজি শুধু বাংলাতেই নয়, কাউকে হিন্দিতে, কাউকে ইংরেজিতেও সম্বোধন করেন। তারপর থেকেই সাধুজির কাছে পশুপতির যাওয়া আসা। কথায় কথায় পশুপতি তাকে জানিয়েছিল তার প্ল্যানচেট করার কথা। শুনে সাধুজি খুব খুশি হয়েছিলেন। পরে নাকি বলেছিলেন তিনিও প্ল্যানচেট করবেন। তার কাছে দারুণ একটা জিনিস আছে, সেটা পশুপতিকেই দেখাবেন। শুনে পশুপতি আনন্দে আবেগে একেবারে রোমাঞ্চিত হয়েছিল। কিন্তু পশুপতির দুর্ভাগ্য, তারই অলৌকিক শক্তিসম্পন্ন সাধুজি গত রাতে রহস্যজনকভাবে মারা গেছেন। রাতে কেউ কেউ নাকি
দূর থেকে তার মর্মান্তিক আর্তনাদ মাত্র একবার শুনতে পেয়েছিল। সকালবেলা এসে দেখে দরজা খোলা, আর সাধুজি দরজার উপর মরে পড়ে আছেন। পুলিশ অবশ্য অনেক আগে থেকেই সাধুজির ওপর নজর রেখেছিল। তাদের মতে সাধুজি 1 নম্বরের ভণ্ড, কোনো বিশেষ মতলবে এখানে ডেরা বেঁধেছেন। তবে এখনো তেমন প্রমাণ পায়নি। প্রমাণ পেলেই হাজতে ঢোকাবে। যাই হোক, আমরা জিপ থেকে নামলাম তখন বেলা 11:30। শহর থেকে বেশ খানিকটা দূরে মাঠের শেষে একটা টালির ঘরে সাধুজির ডেরা। জায়গাটা নির্জন, লোকবসতি কম, পেছনে গভীর জঙ্গল। ঘরের সামনে কিছু লোকের ভিড়, সবার চোখে মুখে ভয়। দরজার কাছে দাঁড়িয়ে ছিল একজন কনস্টেবল। ভেতরে ঢুকলাম। একখানি মাত্র ঘর। ঘরে কোনো আসবাবপত্র নেই। একটা বাকচাল, মেঝেতে পাতা, একটা কমণ্ডলু, গোটা 5 মরার খুলি, একটা বিরাট ত্রিশূল। ঘরের মাঝখানে কিছু পোড়া কাঠ, বোধহয় হোমটোম কিছু করা হয়েছিল। পেছনে একটা দরজা। দরজাটা জঙ্গলের দিকে যাওয়ার। সেই দরজাটার ওপর পড়েছিল শঙ্করানন্দের বিশাল দেহ। দেখেছ পশুপতি, কি ভয়ঙ্কর! ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু পশুপতি তখন পাশে ছিল না। ঘরে সবাই যখন মৃতদেহ নিয়ে ব্যস্ত, ও তখন ঘরের অন্যদিকে কিছু যেন খুঁজে বেড়াচ্ছিল। অথচ সাধুজির মৃতদেহটি শেষবারের মতো দেখবার জন্যই নাকি তার আশা। ওসি দেহটা হাতের বেটে লাঠি দিয়ে এদিক ওদিক করে দেখে কিছু নোট করে নিলেন। জিজ্ঞেস করলাম, কি মনে হয়, মার্ডার কেস? ওসি একটা সিগারেট ধরিয়ে হালকাভাবেই বললেন, কে কিসের সাথে মার্ডার করবে বলুন? মার্ডার করার পেছনে তো একটা মোটিভ থাকবে। কিন্তু হয়তো প্রেশার বেড়ে গিয়েছিল, বেরোতে যাচ্ছিল, মাথা ঘুরে পড়ে গিয়ে মরেছে। পোস্টমর্টেম করলেই বোঝা যাবে। এই বলে কনস্টেবলদের মৃতদেহ গাড়িতে তুলে দিতে আদেশ করলেন। ইচ্ছে করেই আমি আর কথা বাড়াইনি। কি দরকার? ফেরার পথে রামেন্দুবাবু শহরের মুখে আমাদের নামিয়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। পশুপতিকে এতই গম্ভীর মনে হচ্ছিল যে অনেকক্ষণ ওর সঙ্গে কথা বলতে পারলাম না। বুঝতে পারছিলাম সাধুজির এই হঠাৎ মৃত্যুতে ও খুব কষ্ট পেয়েছে। একটু পরে বললাম, মনটা তোমার খুব খারাপ হয়ে গেছে না? ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তা তো স্বাভাবিক। ওর কাছে যেতাম, ওর স্নেহ পেয়েছিলাম। উনি আমায় অনেক গোপন কথাও বলেছেন। আর কিছুদিন ওকে পেলে আমিও অলৌকিক কিছু করতে পারতাম। রিক্সাটা ঝাঁকানি দিয়ে মোড় ফিরল। বললাম, সাধুজির মৃত্যুটা তোমার কীরকম মনে হয়? ও চট করে উত্তর দিল না, একটু ভেবে পাল্টা প্রশ্ন করল, তোমার কি মনে হয়? বললাম, ওসি তো বললেন প্রেসারে মাথা ঘুরে পড়ে গিয়ে বাদাম দিয়ে। পশুপতি বলল, ওসি তো কোনো গুরুত্বই দিলেন না। যা বললেন তা তো ওর অনুমান ছাড়া আর কিছু নয়। একটু থেমে বলল, স্বাভাবিক বা স্ট্রোকে মৃত্যু হলে কি কারো চোখ অমনভাবে ঠেলে বেরিয়ে আসে? বললাম, সে কথা আমারও মনে হয়েছে। তারপর খেয়াল করেছিলে বোধহয়, লোকগুলো বলছিল গভীর রাত্রিরে সাধুজির আর্তনাদ শুনতে পেয়েছিল। হ্যাঁ, একবার। হ্যাঁ, একবারই, অর্থাৎ
দ্বিতীয়বার চিৎকার করার সময়টুকুও পাননি। একটু থেমে ভাঙা ভাঙা গলায় পশুপতি বলল, সাধুজির পাথরের মতো শরীরটা তো দেখলে, তাছাড়া আমি বিশ্বাস করি ঐশ্বরিক শক্তিতেও তিনি শক্তিমান। সেই মানুষ যদি সত্যিই আর্তনাদ করে থাকেন, তাহলে বুঝে দেখো কত না জানি ভয় পেয়েছিলেন। আমি রিকশাওয়ালার কান বাঁচিয়ে বললাম, তাহলে কি তুমি মনে করো এটা খুন? পশুপতি বিজ্ঞের মতো ঠোঁটের ফাঁকে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, সেটাই তো রহস্য। অবশ্য আমি কিছু একটা অনুমান করতে পারি, তবে তা মাননীয় ওসি মহাশয়ের অনুমানের মতো নয়। আমার অনুমান আমি জানি একেবারে 100% ঠিক, কিন্তু সে কথা বলা যাবে না, লোকে পাগল বলবে। মনে মনে বললাম, ঠিক কথাই, কেননা তুমি নিজেই তো একটা পাগল, কাজেই প্রলাপ ছাড়া তুমি আর কি বলবে। আমি আর ও প্রসঙ্গে না গিয়ে বললাম, তা তুমি সারা ঘরে কি খুঁজে বেড়াচ্ছিলে? ও অমনি চটজলদি জবাব দিল, যা পাওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। পাওয়ার জন্য? হ্যাঁ, পাওয়ার জন্য, খুবই সামান্য জিনিস। বলে পশুপতি সিট থেকে একটু উঠে দাঁড়িয়ে ফতুয়ার সেই বিরাট পকেট থেকে জিনিসটি অতি গোপনে বের করে দেখাল। এটা আবার কি? দেখতেই পাচ্ছ। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি, একটা চায়ের কাপ। তবে সাধারণত যেমন সাদা কাপ হয় সেরকম নয়, কুচকুচে কালো, তার গায়ে আবার একটা চোখ। একটাই চোখ, কিন্তু কি ভয়ঙ্কর সে চোখের চাউনি। এটা নিয়ে কি করবে? কি করব তা জানি না, তবে সাধুজি আমায় বলেছিলেন এটা নাকি দারুণ শক্তিশালী মিডিয়াম। নির্জন ঘরে একা বসে 1 মিনিট আঙুল ছুঁয়ে দিয়ে থাকলেই একজন পাগলা সাহেবের ভর হয়, যা জানতে চাইবে তার উত্তর পাবে। মাঝে মাঝে সে নিজে থেকেই কিছু উপদেশ নির্দেশ দিতে পারে। এই কাপের সাহায্যে অসাধ্য সাধন করা যাবে, বুঝেছ? তবে মাসে মাত্র একদিন, অমাবস্যার রাতে। বলতে বলতে পশুপতির গলা উত্তেজনায় কেঁপে উঠল। একটু সামলে নিয়ে বলল, সাধুজি সম্প্রতি তিব্বতে গিয়েছিলেন, সেখানে এক বৃদ্ধ লামার সঙ্গে তার দেখা হয়। কাপটা সেই লামা। লামার কাছ থেকে সাধু কাপটা পেলেন কি করে? সাধুজিকে জিজ্ঞেস করেছিলাম, উনি হেসে বলেছিলেন, ইচ্ছের জোরে। ইচ্ছের জোরে? হ্যাঁ, ব্যাস ওইটুকুই কথা, বাকিটা বুঝে নাও। বুঝতে অসুবিধা হয়নি। ইচ্ছে পূর্ণ করার জন্যে মানুষ অনেক কিছুই করতে পারে। দুর্বল বৃদ্ধ লামা কি আর ওই দুর্দান্ত সাধুজির সহ্য করতে পেরেছিলেন? কিন্তু সাধুজি বোধহয় ওটা এতদিন ব্যবহার করতে পারেননি। ওটা ব্যবহার করেছিলেন কাল, অমাবস্যার আগেই, আর তারই এই পরিণতি। বলেই পশুপতি আমার হাত থেকে কাপটা ছো মেরে কেড়ে নিয়ে পকেটে করে রাখল। কিন্তু কাপটা নিয়ে এসে কি ভালো করলে? কেন, খারাপ কি? বললাম, দেখো, ওসব যদিও আমি বিশ্বাস করি না, তবু সত্যিই যদি কাপটার কোনো অলৌকিক ক্ষমতা থাকে, তাহলে হয়তো বিপদ ঘটতে পারে। কি বিপদ? তুমি হয়তো সেই পাগলা সাহেবের শক্তিকে সামলাতে নাও পারতে পারো। পশুপতি তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, না পারবার কি আছে? আমি তো নিয়মিত কাপ চালি। সে চালায় আর এ চালায় তফাৎ আছে। তুমি কাপের মিডিয়ামে তোমার পরিচিত বিশেষ একজনকে ডাকো, আর এই কাপ সম্বন্ধে যা শুনলাম, না ডাকতেই এক পাগলা সাহেব ভর করে। দুটোই তফাৎ আছে। পশুপতি গম্ভীরভাবে বলল, সে আমি ম্যানেজ করব। তাছাড়া সাধুজির জিনিস তার অনুমতি ছাড়া নিয়ে আসা
ঠিক হলো না। পশুপতি দাঁতের ফাঁকে হেসে বলল, এরকম অলৌকিক জিনিস কেউ কাউকে দান করে না, কৌশলে নিতে হয়। তাছাড়া এটা তো এখন বেওয়ারিশ জিনিস, তাই না? আমি আর কথা বাড়াইনি। আমার কেমন যেন মনে হলো এইমাত্র যেসব কথা পশুপতির মুখ থেকে শুনলাম, এ যেন আমার বন্ধু পশুপতি নয়, অন্য কেউ। 3 দিন পর রাত তখন 12টা হবে। হঠাৎ ঘুম ভেঙে গেল। দরজায় কে ধাক্কা দিচ্ছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, কে? উত্তর পাওয়ার দরকার হলো না, দেখি পশুপতি। তাড়াতাড়ি দরজা খুলে দিলাম। কি ব্যাপার এত রাতে? ও কোনো রকমে বলল, তুমি একবার এসো। মুখের দিকে তাকিয়ে দেখলাম একেবারে ফ্যাকাশে। কি হয়েছে? আমার কেমন ভয় করছে। রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল, আমরা সেটায় গিয়ে উঠলাম। ট্যাক্সিতে উঠে ও বলল, রাত 10টা নাগাদ হঠাৎ আমার ইচ্ছে করলো কালো কাপটা চেলে দেখি। যদিও জানি অমাবস্যা ছাড়া ওটা চালা নিষেধ। খড়ি পেতে ধূপ জেলে কাপটা মাঝখানে বসালাম। তারপর আঙুল ঠেকাতে না ঠেকাতেই কাপটা ভীষণভাবে নড়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে এসেছেন? উত্তরে কাপটা লেটারগুলো ছুঁয়ে ছুঁয়ে যে নামটা জানালো, তা দেখে আমি আঁতকে উঠলাম। আমি ভাই কিছুই বুঝতে পারছি না, না ডাকতেই শঙ্করানন্দ এলেন কেন? আমি সাহস দিয়ে বললাম, তাতে ভয় পাওয়ার কি আছে? পশুপতি বলল, আছে আছে আছে, তা আমি বলে বোঝাতে পারবো না। আমি তো কম দিন প্ল্যানচেট করছি না। এবার করতে গিয়ে বেশ অনুভব করতে পেরেছি একটা কিছু বিপদ ঘটতে চলেছে। তাই বাধ্য হয়ে তোমার কাছে ছুটে এসেছি। ঘরে একা থাকতে ভরসা পাচ্ছি না। ওর বাড়ির সামনে এসে ট্যাক্সি থেকে নামলাম। বেচারি দরজায় তালা লাগাবারও সময় পায়নি, কোনো রকমের শেকল তুলে চলে এসেছে। কিন্তু ভয় পাওয়ার কি আছে তা বুঝতে পারলাম না। ঘরে ঢুকে দেখি হালকা নীল আলো জ্বলছে। মেঝেতে সেই পরিচিত দৃশ্য, খড়ি দিয়ে বৃত্ত আঁকা। বৃত্তের গায়ে এ থেকে জেড পর্যন্ত বর্ণমালা, আর কালো কাপটা কাত হয়ে পড়ে আছে। এটা এরকম ভাবে কেন? এটা তো উপুর হয়ে থাকবে। পশুপতি বলল, উপুর করা অবস্থাতেই ফেলে রেখে গিয়েছিলাম, কিন্তু এখন দেখছি। দেখার আরও কিছু ছিল। কালো কাপের গায়ে সেই ভয়ঙ্কর চোখটা যেন রাগে জ্বলছিল। অদ্ভুত ব্যাপার। সাহস দিয়ে বললাম, বোধহয় জোর বাতাসে উল্টে গেছে। মুখে বললেও মনে মনে জানি অত বড় আর ভারী কাপ ঝড়েও উল্টাবে না। কি করা যায় বলো তো? বললাম, একবার আমার সামনে চালো তো দেখি। পশুপতি বোধহয় এইটাই চাইছিল। জানি না আর কারো সামনে আত্মা আসবে কিনা, তবু দেখি। বলে কাপটা ছোট বৃত্তের ওপর ঠিক করে বসিয়ে ডান হাতের তর্জনীটা ছোঁয়ালো। অবাক কাণ্ড! আঙুল ছোঁয়ানো মাত্র কাপটা বৃত্তের মধ্যে প্রচণ্ড বেগে ঘুরপাক খেতে লাগলো। পশুপতি বিহ্বল দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, জিজ্ঞেস করো আপনি কে এসেছেন। এটা জিজ্ঞেস করতে হয় পশুপতি এতই নার্ভাস হয়ে গিয়েছিল সেটুকুও ভুলে গিয়েছিল। কিন্তু ও জিজ্ঞেস করবার আগেই কাপটা যেন ওর হাত শুদ্ধ টেনে নিয়ে প্রথমে আই অক্ষর ছুঁয়ে চলে গেল কে অক্ষরের কাছে, সেখান থেকে ফের আই অক্ষরের কাছে, সেখান থেকে মেঝেতে খসখস শব্দ করে প্রথমে এল, ফের এল, তারপর ওয়াই। গ্রামারের সামান্য ভুল থাকলেও অশরীরীর বক্তব্যটা বুঝতে পশুপতির বাকি থাকেনি। ভয়ে কাপ ছেড়ে দিয়ে ও লাফিয়ে উঠে দাঁড়ালো। কাপটাও অমনি আপনা আপনি কাত হয়ে পড়ে রইল।
স্বচক্ষেই তো দেখলে ভাই, এখন কি করি? কে এসে শাসিয়ে গেল তাও তো বুঝতে পারলাম না। বললাম, তখনই বলেছিলাম ওটা সাধুর জিনিস, ওভাবে ওটা আনা ঠিক হয়নি। যাই হোক, আমি ব্যবস্থা করছি বলে পশুপতির উত্তরের অপেক্ষা না করে কাপটা কাগজে মুড়ে খিড়কি দরজা খুলে বাড়ির পেছনের ঝোপের মধ্যে ফেলে দিলাম। পশুপতি আর্তনাদ করে উঠল, আরে ইস, ওইভাবে ওটা ফেলে দিলে? ওটা যে মন্ত্রপুত। নিকুচি করেছে তোমার মন্ত্রের। ওটা থাকলে তুমি আবার ওটা নিয়ে বসবে আর ভয়ে হার্ট ফেল করে মরবে। মরার কথা শুনে পশুপতি বুঝি একটু শান্ত হলো। সে রাত্রে অবশ্য পশুপতির কাছেই আমায় থাকতে হয়েছিল। দুজনেরই ভালো ঘুম হয়েছিল। মাঝরাতে শুধু একবার ব্যাঘাত হয়েছিল। হঠাৎ পশুপতি আমায় ধাক্কা দিয়ে চাপা আতঙ্কে বলেছিল, খিড়কির দরজা কে ঠেলছে? ঠেলুক বলে পাশ ফিরে শুয়েছিলাম। তারপর এক ঘুমে রাত শেষ। ক্যালেন্ডারে চোখ পড়তেই কেমন অন্যমনস্ক হয়ে গেলাম। আজ অমাবস্যা। পশুপতি আজ আবার সেই কাপটা নিয়ে চালতে বসবে না তো? কাপটা অবশ্য আমি ফেলে দিয়ে এসেছি, কিন্তু সেটা কুড়িয়ে আনতে কতক্ষণ? এসব কাজে আবার সর্বনেশে আকর্ষণ থাকে। সে আকর্ষণ দুর্বল প্রকৃতির মানুষ সহজে কাটিয়ে উঠতে পারে না। যাই হোক, একবার খোঁজ নিয়ে আসতে দোষ কি, এই মনে করে তখনই বেরিয়ে পড়লাম। রাত তখন 11টা। ওদের পাড়াটা নির্জুম। শুধু গলির মুখে রাস্তার আলোটা যেন ভয়ে ভয়ে কোনো রকমে তার কর্তব্য করে যাচ্ছে। ওর বাড়ির সামনে এসে জানলার দিকে তাকাতেই দেখলাম ঘরে হালকা আলো জ্বলছে। তাহলে পশুপতি আজও বসেছে। দরজায় শব্দ করতে যেতেই দেখি দরজা খোলা। অবাক হলাম, দরজা খোলা কেন? এই বাড়িটার দোতলাতেও লোক আছে, কিন্তু দরজা বন্ধ করার দায়িত্ব পশুপতির। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। দোতলার সিঁড়ির মুখ অন্ধকার। পাশেই পশুপতির ঘর। এ কি, এ দরজাটাও খোলা? দরজা খুলে রেখেই পশুপতি কি কোথাও গেছে? আবার কি ও ভয় পেয়েছে? ঘরে ঢুকে থমকে গেলাম। দেখি মাটিতে সেইভাবেই খড়ি পাতা, আর খালি গায়ে পশুপতি মেঝেতে পড়ে আছে, মুখটা বিভৎস। তখনই দোতলার ভাড়াটেদের সাহায্যে পশুপতিকে হাসপাতালে নিয়ে গেলাম। সারা রাত জমে মানুষে টানাটানি করে শেষ পর্যন্ত ডাক্তার ভরসা দিলেন ভয় নেই। যাক, অন্তত আমার সৌভাগ্য, ঠিক সময়ে আসতে পেরেছিলাম বলেই বন্ধুকে বাঁচাতে পেরেছি। ডাক্তারের মতে হাই ব্লাড প্রেশারের জন্যই এরকম হয়েছে, কিন্তু সুস্থ হয়ে পশুপতি যা বলেছিল তা অন্য কথা। সাধুজির ওই কাপটার ওপর লোভ সে সামলে উঠতে পারেনি। তাছাড়া মন্ত্রপুত কাপটা পড়ে থাকবে আস্তা কুড়ে, এ যে মহাপাপ। তাই সে কাপটা কুড়িয়ে এনেছিল। তারপর আজ অমাবস্যা বলেই কাপটা নিয়ে বসেছিল। বসা মাত্র কাপটা প্রচণ্ড জোরে নড়ে উঠেছিল, এত জোরে যে পশুপতির হাত পর্যন্ত কাঁপছিল। কে এসেছেন এ প্রশ্নের জবাব না দিয়েই সেই একই কথা জানিয়ে দিল, আই কিল ইউ। তারপর কাপটা আঙুল ঠেলে সরিয়ে মেঝেতে একটা বিদঘুটে শব্দ করতে করতে এগিয়ে আসতে লাগলো তার কাছে। সে উঠে দাঁড়াবার আগেই কাপটা তার পা বেয়ে উঠে পড়ল। একটা শুধু ঠান্ডা হিম শীতল স্পর্শ। তারপর আর কিছু মনে নেই। যাক, পশুপতি এ যাত্রায় বেঁচে গেল, কিন্তু কাপটা অদৃশ্য। সেটা যে কোথায় গেল জানতে পারা যায়নি। তারপর অনেক দিন পর্যন্ত দুটি দুর্ঘটনা আমায় ভাবিয়ে তুলেছিল। সাধুজির মৃত্যু আর পশুপতির মৃত্যুর মুখ থেকে কোনো রকমে ফিরে আসা। এ দুটি ঘটনার পেছনে কোনো অদৃশ্য শক্তির হাত,
দুই অপরাধীকে কি শাস্তি দিয়ে গেল কাপটা দুই সময়ে দুই অধিকারী? পশুপতির অপরাধ তুলনামূলকভাবে কম বলেই কি ও শেষ পর্যন্ত বেঁচে গেল? এসব প্রশ্নের উত্তর আজ পর্যন্ত খুঁজে পাইনি। আপনারা এতক্ষণ শুনছিলেন মানবেন্দ্র পালের লেখা গল্প তারাও আসে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।